ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যার একদম শুরুর দিকের যে টপিক আপনাকে পড়তে হবে সেটা হলো আপনার অবরোধ এবং স্বাধীনতার মাত্রা। অবরোধ এবং স্বাধীনতার মাত্রা একে অপরের সাথে সম্পর্কিত এবং প্রায় দেখা যায় যে আমাদের যে স্টুডেন্ট গুলো আমাদের দ্বিতীয় বর্ষে এই সাবজেক্টটা হাতে নেয়, সে অবরোধ এবং স্বাধীনতার মাত্রা বিষয়টা খুব একটা বোঝে না বা সেটা স্কিপ করে চলে যায়, কারণ এটা এক থেকে তেমন প্রশ্ন আসে না, প্লাস এটা জাস্ট মুখস্থ করলে হয়ে যায়, 2-1 নম্বরের সংজ্ঞাতে আসে। তবে এখানে আমি চেষ্টা করব আপনাদের এই অবরোধ এবং স্বাধীনতার মাত্রাটা ব্যাখ্যা করার। অবরোধ একদম প্রথমে আমাদের এই দুটোর মধ্যে অবরোধটা প্রথমে জানতে হবে, এবং অবরোধ বিষয়টা আপনার ছোট্ট করে বললে এরকম হবে যে বাধা। এক কথায় অবরোধ মানে বাধা। কিরকম বাধা? ধরুন আপনি একটা পাখির কথা চিন্তা করেন, যে পাখিটা আপনার আকাশ বাতাস যেখানে খুশি উঠতে পারে, সে ইচ্ছে করলে কোনো বিল্ডিং এর ছাদে বসতে পারে, কোনো ডালে বসতে পারে বা রাস্তায় বসতে পারে, ওর হারিয়ে যাওয়ার নেই, মানে এরকম একটা অবস্থা। এখন আপনি কি করলেন, সেই পাখিটাকে একটা ঘরে বন্দি করে রাখলেন, একটা ক্লাসরুমে বন্দি করে রাখলেন। তো কি হবে, এখন পাখি উঠতে পারবে, পাখি উঠতে পারবে, তবে আগে সে পুরো পৃথিবী জুড়ে উঠতো, আকাশ বাতাস সবকিছু একসাথে করে উঠতো। তবে এইবার সে সীমাবদ্ধ হয়ে গেছে একটা ক্লাসের মধ্যে, একটা শ্রেণীকক্ষে তার ওরা সীমাবদ্ধ। সে না বের হতে পারবে এই দিক দিয়ে, না বের হতে পারবে এই দিক দিয়ে। তো এই যে আমরা ঘর দিয়েছি পাখির চারদিকে, তার গতিতে আমরা বাধা প্রদান করছি। এই যে এই ঘরটা যা পাখির গতিতে বাধা প্রদান করছে, সেটাকে আমরা বলবো অবরোধ। এবং এর সংজ্ঞা এরকম যে, যে সকল শর্ত কোনো বস্তুর গতি সীমাবদ্ধ করে তাকে অবরোধ বলে। অবরোধের আরো নাম থাকে, যেমন বাধ্যবাধকতা। এই ক্লাসরুম বা এই শ্রেণীকক্ষ হলো এক রকমের বাধা। আরো একটা বাধার কথা চিন্তা করা যায়, যেমন ধরুন আপনার একটা মার্বেলের কথা চিন্তা করুন, একটা মার্বেল এবং এইখানে আরো একটা মার্বেল, মোট দুটো মার্বেল। তো এরা কোনোভাবে সংযুক্ত নয়। এটা চাইলে আপনার উপরে নিচে ডানে বামে এর গতি সম্পাদন করতে পারবে, এটা চাইলে ডানে বামে গতি সম্পাদন করতে পারবে, এরা কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এখন আপনি কি করলেন, এইটা এবং এইটার সাথে একটা রড চিন্তা করুন, যে সবচেয়ে মজবুত একটা রড কি করলেন, যেটা সংঘটিত হবে না, ভাঙবে না, বাঁকবে না, এরকম একটা রড। ক্লাসিক্যাল মেকানিক্স এর ভাষায় এটাকে দৃঢ় বস্তু বলা হয়। আপনারা দৃঢ় বস্তু পাবেন, দৃঢ় বস্তু সম্পর্কিত সমস্যাগুলি আপাতত থাক। তো দৃঢ় বস্তু কি হবে না, না এটা সংকুচিত হবে, না এটা প্রসারিত হবে, না না বাঁকবে, না ভাঙবে, এরকম একটা। এখন দেখুন তো, প্রথম যখন মার্বেলটা রড ছাড়া ছিল তখন কি করতে পারছে, এরা যাইতে পারছে ইচ্ছে মতো। এখন কিন্তু তার ইচ্ছে মতো করতে পারবে না। ধরুন এ একদিকে গেছে, ওর এর সাথে সাথে যাইতে হবে, সে কিন্তু তখন আর ইচ্ছে মতো, ইচ্ছে ওর ইচ্ছে অনুযায়ী অন্যদিকে যেতে পারবে না। ধরেন ওকে আমি ডান দিকে দিলাম, ও কিন্তু আর বাম দিকে যেতে পারবে না এই রডের কারণে। এই রড থাকার আগে কিন্তু সে যেতে পারতো, সে যদি এখানে যাইতো ও ইচ্ছা মতো এইদিকে যেতে পারতো। কিন্তু এখন যখন এই মার্বেলটা, 1 নম্বর মার্বেলটা এইদিকে যাবে, তখন 2 নম্বর মার্বেলটা ওকেও এর সাথে এইদিকে যেতে হবে। সে ইচ্ছা করলে এখন আর পেছন দিকে যেতে পারবে না। একই কথা এটার জন্য বলা যায়। এখন এইটা যদি এখন আপনি উপর দিকে দেন, তো এটাকে কি করতে হবে, সাথে সাথে সেই উপর দিকে যেতে হবে। এর আবার নিচের ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো নিচের দিকে আসার কোন এর উপায় নাই। তো যে এইখানে কি করতেছে, ওদের স্বাধীন মতো যে গতি সম্পাদন করার যে ব্যাপারটা, এটা কি করছে, বাধা দিচ্ছে। এটা আপনার বাধা দিচ্ছে। তো এই বাধা দেওয়ার কারণে এইটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো অবরোধ। ওকে, এটা হলো আমাদের অবরোধ। আশা করা যায় দুটো উদাহরণের মাধ্যমে আপনারা অবরোধ কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন হালকা একটু ম্যাথমেটিক্স, হালকা একটু গণিতের দিকে যাব, তবে মানে জাস্ট একটু এক লাইনের করে গণিত এরকম। তো দেখুন আমাদের যে অবরোধের শর্ত ছিল 1 নম্বর, চিন্তা করুন। তো আমরা কি করছিলাম প্রথমে যে ছিল, আচ্ছা আমরা রডের কথা চিন্তা করি, রড এবং মার্বেল। তো যে এটার কথা চিন্তা করেন, তো এখানে কি ছিল আমাদের, ধরুন এই রডের যে দৈর্ঘ্য, এটাকে আমাদের এল কল্পনা করুন। তো এইটা এবং এইটা মার্বেল ছিল যারা গতি সম্পাদন করতো, এখানে আমাদের এই রড, এই রডটা ছিল আমাদের অবরোধ। এবং এই অবরোধ কি করতো, একদম স্থির, ওর যে দৈর্ঘ্য ছিল সেটা একদম স্থির, এটা না কমবে না বাড়বে।
তো সেক্ষেত্রে আপনি অবরোধের শর্ত কি হবে? তো অবরোধের শর্ত হলো এল সমান সমান ধ্রুবক, এল সমান সমান ধ্রুবক। দ্বিতীয় একটা উদাহরণ দেই, ধরুন আপনার এটাকে বলা হয় সরল দোলক, সরল দোলক। তো এই সরল দোলকের এইটা হলো বব, একটা মাত্রাহীন ভর যার আয়তন শূন্য কিন্তু ভর থাকে, একটা বিন্দু ভর। তো এইটা দেখেন এখান থেকে ঝুলতেছে, তো এইটা কি করে, আপনি যদি একে দোলা দেন তো সে সামনে এবং পিছে এরকম দুলতে থাকবে। এই যে এইটা যে দেখতেছেন না, এটাকে বলা হয় আপনার সুতো। তো যখন আপনার এই বব দুলতে থাকে এই দিক থেকে এই দিক, এই সুতো কিন্তু সর্বদা তার সমান দৈর্ঘ্যে থাকে। বব যখন দুলতে থাকবে, বব তার জাস্ট এই বরাবর দুলবে, বব তার এইভাবে, ধরুন আপনার এইখানে বব তার এইরকম বাঁকা হয়ে দুলবে না, তাই না? এইরকম করে কখনো আসবে না, না সে এইদিকে এরকম করে আসবে। সর্বদা কি হবে, এই সুতো যেটা রয়েছে সুতোটা, এটা আপনার একদম শটান হয়ে থাকে, শটান হয়ে থাকে। আবার এইভাবে চিন্তা করেন, আপনার বব যেটার কথা বলতেছি, যে এইটার কথা, এটাই তো দুলবে, এটা তো আপনার স্বাধীন মতো চলতে পারতো, সে একদম ওইদিকে যেখানে খুশি থাকতে পারতো। তাকে কি করতে হচ্ছে, যে এইরকম একটা বৃত্তচাপ, এই আকারের একটা পথ বরাবর তাকে গতি সম্পাদন করতে হচ্ছে, এবং তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী হলো এই সুতো। তো যেহেতু ববের এই গতি সম্পাদনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সুতো, তো এই সুতোটাই হলো আমাদের এখানকার অবরোধ, সুতোটাই এখানকার অবরোধ। এবং এই সুতো, এই সুতো কি কমতেছে, এর দৈর্ঘ্য না কমবে না বাড়বে। এটার মতো করে এটার যে অবরোধের শর্ত থাকবে, ধরুন এইটা আপনার, এটা এল দৈর্ঘ্য ধরে নিলাম, তো এল সমান সমান আমাদের এটার শর্ত হলো ধ্রুবক। তো একটা শর্ত পাইলাম, এখানে আরো একটা শর্ত পাইলাম। 3 নম্বর যে উদাহরণ দেখবো সেইটা আমাদের ছোটবেলার স্মৃতির সাথে মিশে আছে। এইটাকে বলা হয় ইয়ো ইয়ো খেলনা, ইয়ো ইয়ো হানি সিং এর মতো। আচ্ছা, একটা খেলনা ইয়ো ইয়ো দেখতে কেমন? তো একটা সুতো থাকে, তাই না? একটা সুতো, এই ধারে একটা গোলাকার চাকতির মতো একটা প্লাস্টিকের কিছু একটা থাকে। সেটা কি হয়, আপনার এই চাকতিটা কি করতে থাকে, পেঁচাতে থাকে, পেঁচে একদম এ পর্যন্ত আসে, তাই না? তো এটার মতো করে চিন্তা করতে পারেন, এইখানে হলো এইটা আমাদের সুতো যে থাকে, এটা তো অবরোধ। আপনার এই সরল দোলকের সাথে যদি আপনি এইটা মিলেন, এইটা অবরোধ। তবে সরল দোলক এবং ইয়ো কিন্তু পুরোপুরি এক নয়, এইটা অবরোধ, এইটুকু মানা যায়। তবে ইয়ো কি করে, সে এইভাবে এটা পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে যায়, আবার সেই বরাবর কি হতে পারে, নিচে নেমে আসে, এরকম তো হয়ে থাকে, তাই না? তো এখন এটা আমরা একটু এইভাবে চিন্তা করি, আমাদের ধরুন এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা আমাদের এক্স অক্ষ, এটাকে একমাত্রিক ধরে নিই। তো ইউ যেটা থাকে, ধরুন আপনার এইটা হলো আমাদের মূল বিন্দু 0। তো ইউ সূত্রর দৈর্ঘ্য হলো এ পর্যন্ত, যাকে আমরা বলতেছি এল। এইখানে আমাদের ইউ বাধা আছে। তো কি করতে পারে, এই প্লাস্টিকের এইটা এই পর্যন্ত আসতে পারে, আবার এইখান থেকে আবার কি করতে পারে, এই দিকে চলে যেতে পারে। তো এখানে মূলত কি, এটা হলো আমাদের যেটা বললাম সূত্র, বা এটাই হলো আমাদের অবরোধ। তো এই ক্ষেত্রে আমাদের অবরোধের শর্ত কিরকম হবে, এইখানে এটা গতি সম্পাদন করতেছে, কিভাবে করতেছে যদি দেখেন, এটা শর্ত হবে হলো এক্স লেস দেন ইকুয়াল এল, এরকম হবে। কারণ কি হয়, যে ইউর যে পজিশন হয় সেটা কি হয়, এল এর সমান হয় অথবা এল এর থেকে ছোট হয়। একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এখানে আমি কি বলার চেষ্টা করতেছি। তো এইদিকে আমাদের এক্স অক্ষ ছিল, এটা হলো ইউ। তো এই সুতোর দৈর্ঘ্য আপনি যদি এরকম করে ছেড়ে দেন, একদম যত লম্বা হবে পুরোটাকে আমরা এল কল্পনা করতেছি। আর এইখানে যে এই প্লাস্টিক যেটা ইউ বাধা থাকে, ওইটা আমরা এর যে অবস্থান, ধরুন যে কোনো সময় অবস্থানকে আমরা ধরতেছি হলো এক্স। সে এক্স এর মান কিরকম হয়, সে এক্স এর মান হয় কি, হয় সে একদম কি হতে পারে, ধরুন এক্স হয় একদম কোনায়, একদম সীমান্তে এই প্লাস্টিকের এই বস্তু আছে, তো তখন কি বলবো, এক্স সমান সমান এল। আবার হতে পারে
এই মাঝামাঝি কোথাও আছে বা এইখানে আছে, তখন কি হবে, এক্স এর মানটা এল এর চেয়ে কম হয়। তো দুটো যখন আপনি মিক্স করবেন, দুটো মিক্স করে আপনি এইরকম পাবেন, এটা একটা শর্ত। তো এখানে আমি ছোট করে লিখে দিই যে ইউ এর যে শর্ত হয় এক্স লেস দেন ইকুয়াল এল হয়, এইটা আমাদের 3 নম্বর শর্ত অবরোধের। চতুর্থ যে উদাহরণ আমরা দিব সেটা আমাদের সম্পর্কিত, মানুষ ও পৃথিবী। এক্ষেত্রে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা আমরা আর কল্পনা করে নিচ্ছি, এবং পৃথিবীর একটা বৈশিষ্ট্য হলো এই যে আমাদের ভূপৃষ্ঠ, এই যে এটা আমি পৃথিবী আঁকাইছি, ধরুন এখান দিয়ে আকাশ বাতাস সবকিছু মহাকাশ, এই ভূপৃষ্ঠ যার উপর আমরা দাঁড়িয়ে থাকি, মানুষ গাছপালা সবার বসবাস, সেটাকে আমরা ভেবে নিচ্ছি যে এটা অনেক শক্ত। ওকে, ভূপৃষ্ঠটাকে আমরা অনেক শক্ত কল্পনা করে নিতেছি, যেন আমরা কি করতে পারি, মাটি খুঁড়ে ভিতরে ঢুকতে পারি না, এতটা শক্ত। মানে একটু কল্পনা করে নেয় এই আর কি। এখন দেখেন তো আমরা কি করতে পারতেছি, আমরা এই পৃথিবীর উপর দিয়ে যে কোনো জায়গায় যাইতে পারতেছি, এই ভূপৃষ্ঠ বরাবর সামনের দিকে পেছনের দিকে, বা পৃথিবী ভূপৃষ্ঠ ছেড়ে একদম আকাশের দিকে যেতে পারবো। তবে কি করতে পারবো না, মাটি খুঁড়ে ভিতরের দিকে যেতে পারবো না। তো এখন বিষয়টা কি বুঝতে পারতেছেন যে আমরা মাটি খুঁড়ে ভিতরের দিকে যাইতে পারবো না, তো আমাদের গতিতে একটা বাধা প্রদান করছে পৃথিবী, সেক্ষেত্রে পুরো পৃথিবীটাই একটা অবরোধ হয়ে দাঁড়াচ্ছে এইগুলোর মতো। এখন আমাদের কি করতে হবে, এরকম শর্ত নির্ণয় করতে হবে যে আমরা কিভাবে এরকম একটা শর্ত পাই। তো প্রথমে আমরা একটা কি করবো, আমাদের সুবিধার্থের জন্য আমরা একটা এক্স ওয়াই জেড অক্ষ কল্পনা করবো। এখানে আর একটু করে নিই, ব্যাসার্ধ আর, এটা একটু মনে রাখেন, ব্যাসার্ধ আর, এইটা হলো এক্স অক্ষ, এইটা হলো জেড অক্ষ, আর এইটা হলো ধরুন ওয়াই অক্ষ। আপনি চিন্তা করেন আমাদের কোথায় যাওয়া মানা, দেখেন যখন কি হবে, এক্স এর মান, ধরুন আপনি এক্স অক্ষ বরাবর যাইতে চাচ্ছেন, আপনি এইখানে আছেন, তো আপনি এখানে তো যাইতে পারবেন, এইখানে এখানে যেখানে খুশি হাঁটাহাঁটি করতে পারবেন। তবে যখনই আপনি এখানে এই জাস্ট এইখানে আসবেন, তখন আপনি কি করতে পারবেন, আপনার গতি সম্পাদন করতে পারতেছেন না, কারণ আপনাকে বাধা দেওয়া হচ্ছে পৃথিবী দ্বারা। যখনই আপনার কি হতে হবে, আমাদের যে এক্স এর মান সেটা হলো এই যে আর পাচ্ছি আমরা, এই আর এর মান থেকে এক্স এর মান বড় হতে হবে, সমান বা ছোট হলে আমরা গতি সম্পাদন করতে পারবো না। একই কথা আমাদের জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তো জেড অক্ষ বরাবর কি আমাদের, সেটাও কি হবে, ব্যাসার্ধর চেয়ে আমাদের অবস্থান একটু বেশি হতে হবে, যে এটা শূন্য। আপনি যদি চিন্তা করেন আপনি এখানে তো আর থাকতে পারবেন না, এই পুরোটা হলো আপনার আর, ভিতরে তো যাইতে পারতেছেন না যেহেতু বলছে এটা শক্ত। তো এখানে কি হতে হবে, আপনার জেড অক্ষ বরাবর যে মান হতে হবে সেটা আর এর চেয়ে বড় হতে হবে, এবং ওয়াই অক্ষ বরাবর কি সেটা হলো আপনার আর এর চেয়ে ওয়াই অক্ষের মানও বড় হতে হবে, এবং এটার ক্ষেত্রে এটাই আমাদের শর্ত। তো দেখুন আমরা দুই রকমের শর্ত পাইছি, মোট 4টা শর্ত পাইছি, একটা দুইটা তিনটা চারটা। এর মধ্যে দেখেন আমাদের যে এইটা এবং এইটা, এখানে দেখুন আমরা কি ব্যবহার করছি, এখানে আমরা সমান সমান ব্যবহার করছি, এইখানে করছি সমান সমান, এইখানে দেখেন আমরা অসমতা চিহ্ন ব্যবহার করেছি, এইখানে এইখানে এবং এইখানে আমরা ব্যবহার করেছি অসমতা চিহ্ন। একদিকে আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করেছি, আরেকদিকে অসমতা চিহ্ন। তো যে ক্ষেত্রে যে অবরোধের শর্ত আমরা প্রকাশ করি সমান সমান দ্বারা, সেই অবরোধের শর্তকে বলা হয় হলোনমিয়, এবং যে শর্ত আমরা প্রকাশ করি অসমতা চিহ্ন দ্বারা তাদের বলা হয় নন হলোনমিয়, বা বাংলায় বললে অহলোনমিয়। আমাদের অবরোধের টপিক থেকে শুধু আমাদের আসে হলো অবরোধ কাকে বলে, হলোনমিয় অবরোধ কাকে বলে, এবং অহলোনমিয় অবরোধ কাকে বলে। যে সকল অবরোধের শর্তে সমান সমান থাকে তাদের বলা হয় হলোনমিয় অবরোধ, এবং যে সকল অবরোধের শর্তে অসমতা চিহ্ন থাকে তাদের বলা হয় অহলোনমিয় শর্ত। স্বাধীনতার মাত্রাকে দুই ভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, তার মধ্যে একটা যেটা আমাদের বইয়ে লেখা আছে সেটা হলো কোন একটা বস্তু কণা অবরোধের শর্ত মান্য করে
যতগুলো স্বতন্ত্র পথে গতি সম্পাদন করে সেই পথের সংখ্যাকে আপনার বলা হবে স্বাধীনতার মাত্রা। এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবং আন্তর্জাতিক বিভিন্ন বই, বিদেশে যতগুলো বই আমি দেখছি সেখানে এই একটা সংজ্ঞা দেওয়া আছে যে কোন সিস্টেমের সামগ্রিক অবস্থা বর্ণনা করতে সর্বনিম্ন যতগুলো চলকের প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। আমি মূলত এই দুইটা একসাথে মিক্স করে স্বাধীনতার মাত্রা বিষয়টা কি সেটা বোঝানোর একটু চেষ্টা করব। তো প্রথমে আপনি একটা চিন্তা করেন যে সুতোয় একটি পিঁপড়ে, সুতো একটি পিঁপড়ে, এটা হলো আমাদের 1 নম্বর টার্ম। আমরা এটা দিয়ে ব্যাখ্যা করবো যে কিভাবে এটা দিয়ে আমরা স্বাধীনতার মাত্রা বুঝতে পারি। তো ধরুন এইটা হলো একটা সুতো যেটা এক্স অক্ষ বরাবর আছে, আমরা কি এইটাকে আমরা অরিজিন ধরলাম, এইটা হলো আমাদের মূল বিন্দু, এইটা হলো এক্স অক্ষ বরাবর। তো আপনার এই সূত্রটা চিকন, এখানে যদি আপনি একটা পিঁপড়ে রেখে দেন, পিঁপড়ে যদি রেখে দেন, সে একটা অক্ষ বরাবর কি করতে পারতেছে, যেতে আসতে পারবে শুধুমাত্র একটা অক্ষ বরাবর। যেহেতু আর কোনো সুতোতে আপনার শুধু একদম চিকন, তার প্রস্থ বরাবর তো আর সে যেতে পারবে না, তার শুধু একটাই উপায় থাকে, সে শুধু তার দৈর্ঘ্য বরাবর যেতে পারবে। তো ধরুন আপনার পিঁপড়ে কোনো একটা সময় এইখানে আছে, এইটা 1 2 3 4, ধরুন এখানে 5, এটা হলো 4.5। তো আপনার যদি পিঁপড়ের অবস্থান জানতে চান তখন আপনার কি বলতে হবে, জাস্ট আপনি বলবেন x সমান সমান 4.5, এই অবস্থানে পিঁপড়ে আছে। তো জাস্ট আপনি একটা অক্ষর দিয়ে এর অবস্থান আপনি শনাক্ত করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন এই পিঁপড়ে যে আছে, এই পিঁপড়ের কথা দিয়ে বললাম, পিঁপড়ে এটার যে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা এইটা হলো আপনার 1। আবার এবার চিন্তা করবো আমাদের ক্যারম বোর্ড, ক্যারম বোর্ড এইটা। তো ক্যারম বোর্ড আমরা অঙ্কন করলাম এইরকম একটা, এবং ক্যারম বোর্ডের শর্ত কি, আপনার অবরোধের শর্ত হলো এই যে এখানে যে উঁচু থাকে, উঁচু একটা ভিত দেওয়া থাকে, সেইটা পার হয়ে যেতে পারবে না, জাস্ট উপরে এই সমতল বরাবর তাকে থাকতে হবে, গুটিগুলোকে থাকতে হবে। তো এই ক্যারম বোর্ডে আমরা এটাকে এক্স অক্ষ কল্পনা করব, এইটাকে কল্পনা করব আমরা ওয়াই অক্ষ বরাবর। এখন দেখেন গুটি যে কোনো অবস্থায় থাকতে পারে, আমরা এগুলোকে মার্কিং করে একটু সুবিধা হবে, তাই না? এখানে এরকম 1 2 3 4, 1 2 3 4। তো ধরুন আপনার ক্যারাম বোর্ড কোনো একটা সময় এখানে আছে, মানে ক্যারাম বোর্ডের গুটিটা কোনো একটা সময় এইখানে আছে। তো আপনার এর অবস্থান জানতে চান, আপনি এখন লিখে দিলেন যে শুধু এক্স বরাবর দেখলেন, এক্স সমান সমান এখানে আপনার 2 বসায় দিলেন, বললেন যে এক্স সমান সমান 2 এ গেলে তুমি গুটিটা পাইবা। তবে এটা কি পাওয়া সম্ভব? পাওয়া তো সম্ভব না, কারণ গুটিটা আছে এখানে। যখন আপনি যাবেন দেখবেন কিচ্ছু নাই, গুটির সামনের দিকে আপনার তাকাইতে হবে, তখন দেখতে পারবেন। এর সাথে আপনার আরো একটা লাগবে, ওয়াই সমান সমান এখানে কতটুকু গেছে, ধরেন 1.5 গেছে, 1.5। তো ক্যারাম বোর্ডের গুটি শনাক্ত করতে আমাদের 2টা লাগতেছে। ওকে, 2টা লাগতেছে, এই 2টাকে বলা হবে সেই গুটির স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। তো আমাদের এক্স ওয়াই 2টা লাগতেছে, এই কারণে একে আমরা এর স্বাধীনতার মাত্রা হলো 2 গুটিটার। এখন আমাদের 3 নম্বর উদাহরণ দেওয়ার পালা। 3 নম্বর আমরা একটা ঘর চিন্তা করতেছি, একটা মনে করেন এটা একটা ঘর। তো ঘরের ভিতর এইটা আমাদের, এইটা হলো এক্স অক্ষ, এইটাকে ধরলাম ওয়াই অক্ষ, আর এইটাকে আমরা ধরতেছি জেড অক্ষ। তো এই ঘরের ভিতরে ধরুন একটা প্রজাপতি আছে, ঘরের ভিতরে প্রজাপতি আছে, সে ঘরের যে কোনো জায়গায় উড়ে যাইতে পারে। এখন ঘরে যে কোনো একটা জায়গায় সে প্রজাপতি ছিল ধরুন এইখানে। তো আপনি কি করবেন, আপনাকে এখন কি লাগবে, এক্স বরাবর আপনার একটা মান লাগবে, এক্স বরাবর একটা লাগবে, একটা লাগবে আপনার ওয়াই বরাবর, আর একটা লাগবে আপনার জেড বরাবর। আপনার 3টা লাগতেছে এই ক্ষেত্রে প্রজাপতির অবস্থানটা শনাক্ত করতে। তো এই ক্ষেত্রে আপনার সেই প্রজাপতির যে প্রজাপতি প্রজাপতি এর যে স্বাধীনতার মাত্রা হবে,
স্বাধীনতার মাত্রা হবে সেইটা হবে আপনার 3। মূল কথা এইভাবে চিন্তা করতে পারেন যে যতগুলো অক্ষর লাগবে, যতগুলো আপনার তথ্য লাগবে, ঠিক ততগুলোই হলো আপনার স্বাধীনতার মাত্রা। যেহেতু আমাদের বোর্ড দ্বিমাত্রিক, আমাদের এই বোর্ড দ্বিমাত্রিক, আমাদের স্ক্রিন বলুন সেটা দ্বিমাত্রিক হয়, ত্রিমাত্রিক বস্তু আমরা বোঝাতে পারি না এখানে। তো আমরা দ্বিমাত্রিক বস্তুর সহায়তায় ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে আমরা সেই স্বাধীনতার মাত্রার সূত্র আনবো একটা। দেখুন প্রথমে আমরা একটা কি কল্পনা করব, আপনার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করব। এখানে একটা বস্তু কণা চিন্তা করেন, বস্তু কণা এখানে আছে। তো যেমনটা এর আগে দেখালাম যে আমাদের দ্বিমাত্রিক ব্যবস্থায় যদি কোনো একটা কণার আপনি যদি তাকে ডিফাইন করতে চান, তাকে সংজ্ঞায়িত করতে চান, তার অবস্থান জানতে চান, তাহলে আপনার দুইটা কোঅর্ডিনেট লাগে বা দুইটা স্থানাঙ্ক লাগে। এক্ষেত্রে আমাদের এটা যে স্বাধীনতার মাত্রা ছিল, স্বাধীনতার মাত্রা এইটা সমান সমান 2। তবে এখানে কি আছে, একটি কণা, একটি কণা। এখন এইখানে আরো একটা কণা যুক্ত করেন, আরো একটা কণা যুক্ত করেন, তাহলে এখন হবে দুটি কণা, দুটি কণা যার স্বাধীনতার মাত্রা হবে আপনার এর জন্য দুইটা, এর জন্য দুইটা। অর্থাৎ আপনার কি এইটার ব্যাখ্যা করার জন্য আপনার দুইটা লাগবে, এইটা ব্যাখ্যা করার জন্য এখন দুইটা লাগবে, তো পুরোটাকে একসাথে বললে লাগবে আপনার 4। একইভাবে যদি আপনি আরো একটা যুক্ত করেন এইখানে, তো এখানে হবে তিনটি কণা, কণার স্বাধীনতার মাত্রা। এখানে দেখেন আমাদের তিনটা আছে, এর জন্য 2, এর জন্য 2, এর জন্য 2, মোট আমাদের লাগতেছে হলো 6টা। ওকে, তো এইভাবে যত যাইতে থাকবেন ততই আপনার বাড়তে থাকবে যতগুলো। আর এখানে আরো একটা কথা হলো এরা স্বাধীন, এরা নিজে নিজেদের মতো গতি সম্পাদন করতে পারে, এদের মধ্যে কোনো অবরোধের শর্ত নাই, একদম স্বাধীন। দেখুন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম অবস্থার কথা চিন্তা করুন, যখন আপনার জাস্ট একটা কণা ছিল, তখন আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা হলো দুইটা, কণা ছিল কয়টা আমাদের, একটা। দ্বিতীয়বারে চিন্তা করেন, দ্বিতীয়বারে আমাদের কণা ছিল হলো, স্থানাঙ্ক ব্যবস্থা 2 ছিল, কণা ছিল আমাদের 2টা। তৃতীয় অবস্থা চিন্তা করেন, তৃতীয় অবস্থা কি হইতেছে, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা 2টা, এক্স এবং ওয়াই, এটা এক্স এবং ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থা গুণন আমাদের কণা হলো 3টা। দেখেন তো মিলছে না? এটাকে আপনি জেনারেলাইজ টার্ম হিসেবে লিখতে পারেন। তাহলে ক সংখ্যক, বা এখানে আমরা বলি ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, এন টি বা এন সংখ্যক কণার স্বাধীনতার মাত্রা হবে হলো আপনার, প্রতিবার কি হচ্ছে 2 থাকতেছে, আর যতগুলো কণা সেটা দিয়ে গুণন। এক্ষেত্রে আপনার এন সংখ্যক কণা, তো এন দিয়ে গুণন। এটা নিয়ে আমরা চলে যাব এখন ত্রিমাত্রিক ব্যবস্থায়। তোমাদের একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এইখানে হলো আমাদের জেড অক্ষ বরাবর। চিন্তা করে দেখেন, আমাদের যখন একটা থাকবে, একটা কণা থাকবে, একটি কণা, তার জন্য যে আমাদের স্বাধীনতার মাত্রা থাকবে সেটা হবে এক্স ওয়াই জেড, মোট 3টি লাগবে আমাদের, সেই 3টি। একইভাবে আপনার যদি 2টি হয়, এখানে আপনি আরো একটা যুক্ত করলেন, আরো একটা যুক্ত করলে এইটার জন্য আবার 3টা লাগবে, এইটার 3টা, এইটার 3টা, মোট হবে হলো আপনার 6টা। আবার আরো একটা চিন্তা করেন, যদি এখন আপনার 3টি কণা হয়, 3টি কণার জন্য লাগবে হলো আপনার স্থানাঙ্ক, মোট 3টা চলকের মান আপনার জানতে হবে। ওকে, এরকম হলো। তো এরকম করে আপনি আরো নির্ণয় করলেন। তো এইটাকে যদি এইভাবে প্রকাশ করি, আমাদের এখানে স্থানাঙ্ক ব্যবস্থা হলো 3 অক্ষ বিশিষ্ট, তাহলে এটাকে আমরা 3, কণা কতগুলো ছিল প্রথমবারে, কণা ছিল প্রথমবারে একটা, সমান সমান স্থানাঙ্ক ব্যবস্থা 3 গুণন কণা ছিল এবার 2টা, স্থানাঙ্ক ব্যবস্থা হলো আপনার 3টা, এবং কণা কতগুলো, কণা হলো 3টা। তো দেখেন মিলে গেছে না? তো এন সংখ্যক, এন সংখ্যক বা এনটি কণা সংবলিত একটা সিস্টেম যখন কল্পনা করবেন, সেই সিস্টেমটা পুরোপুরি ডিফাইন করার জন্য আমাদের কি লাগবে, দেখুন এই প্রত্যেকটাতে 3 কিন্তু স্থির, 3 পরিবর্তন হচ্ছে না, হচ্ছে হলো এইটার পরিবর্তন। তো এই এক, এখানে 1, 2, 2, এখানে 3, তো এখানে যদি এন থাকে আপনি কি করতে পারেন, সেই এন লিখে দিতে পারেন এইটার মতো করে।
ওকে, তো এখনো কিন্তু আমরা অবরোধের শর্ত এখানে আমরা প্রয়োগ করি নাই, এখন আমরা অবরোধের শর্ত প্রয়োগ করব। আবার আমরা দ্বিমাত্রিক কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করব। তো যে এইরকম একটা, এই যে একটা দেখতেছেন এইটা, এটার যে স্বাধীনতার মাত্রা আছে, এইটার স্বাধীনতার মাত্রা হলো 2। তো এই একটি কণা যার স্বাধীনতার মাত্রা আমরা একটু আগে দেখলাম কি 2, এবং এই দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য আমাদের যে স্বাধীনতার মাত্রা সূত্র পেয়েছিলাম সেটা ছিল হলো 2n। তবে কথা কি ছিল, কথা হলো আমরা কোনো অবরোধ প্রয়োগ করিনি এখনো, একদম মুক্ত অবস্থায় তারা ঘোরাফেরা করতে পারতো এরকম। এখন চিন্তা করেন আমি এর কি করতেছি, একটা অবরোধ দিতেছি ওরে। ধরুন আমি ওরে কি করলাম, যে এই কেন্দ্র থেকে, মূল বিন্দু থেকে ওর উপর একটা শক্ত দৃঢ় বস্তুর উপস্থাপন করলাম। এইটা এমন যে সে এইটা কমতে পারবে না, না বাড়তেও পারবে। এখন যদি এই গতি সম্পাদন করতে চায় তাকে কি করতে হবে, সে জাস্ট এই বরাবর ঘুরতে পারবে, মানে পারফেক্ট একটা সার্কেল তৈরি করবে সে। তো ব্যাপারটা বুঝতে পারতেছেন, সে কি হবে, জাস্ট এই একটা স্থির পথ, এটা দ্বারা সে গতি সম্পাদন করতে পারবে, কারণ এখানে আমরা অবরোধের শর্ত জুড়ে দিয়েছি। এখন বিষয়টা চিন্তা করেন, এখন একে ডিফাইন করতে আমাদের কতগুলো চলকের প্রয়োজন হবে। মনে রাখবেন, স্বাধীনতার মাত্রা হলো চলক, অবরোধ কখনো স্বাধীনতার মাত্রা হতে পারে না। তো এই ক্ষেত্রে দেখেন, এই যে আমরা এটা অবরোধ আর ধরছি, তাই না, অবরোধ আর। এখন আপনি যদি চান যে এর কোথায় আছে সেটা আপনি জানতে চাইবেন, তখন আপনার একটা উপায় আছে, আপনি এক্স ওয়াই কে বাদ দিয়ে আর একটা স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যেতে পারেন, সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আপনি জাস্ট একে একটা থিটা দ্বারা একে আপনি এর অবস্থান যে আছে এটা আপনি শনাক্ত করতে পারবেন। আপনার জাস্ট লাগবে হলো এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে সেইটা জানলে আপনি এর যে অবস্থান সেটা আপনি জানতে পারবেন। কারণ আর হলো আপনার জানা, আর যে আছে এটা হলো অবরোধ, এই মানটা আপনার জানা, এটা হলো জানা মান। যে মানটা জানেন না, আপনি থিটা জানেন না, তো আপনার ধরুন যে কোনো একটা সময় এইরকম আছে, এইরকম বরাবর তাকে গতি সম্পাদন করতে হবে, তাই না। তো আপনাকে কি বলা হলো, যে এখন সে 150 ডিগ্রিতে আছে, তখন আপনি কি করবেন, দেখবেন যে এখানে 150 ডিগ্রি কতটুকু হয়, মোটামুটি এইটুকু 150 ডিগ্রি। তখন কেন্দ্র থেকে এই বরাবর যদি আপনি এই আর আর অঙ্কন করে দেন, তাহলে যে বিন্দুতে যাবে সেটাই হবে আপনার এই বস্তুটার অবস্থান। মানে খুব সহজে জাস্ট আপনি থিটার মানটা জানলে আপনি এখানে বস্তুটার অবস্থান নির্ণয় করতে পারতেছেন। তো আপনি কি বলতে পারেন, তো এখন কি হয়েছে, সে কিন্তু তার কিন্তু দুইটা লাগতেছে না, তার কি হয়ে গেছে, একটা কমে গেছে। এখন তার স্বাধীনতার মাত্রা 2 থেকে একটা কমে গিয়ে হয়ে গেছে কত, 1 হয়ে গেছে। ওকে, তো একটার জন্য। এখন আসে আরেকটার জন্য, সে একই বস্তু, ওকে, একই বস্তু। তো ওরে কি করছেন, আপনি এক্স অক্ষ বরাবর একটা অবরোধ দিছেন এবং ওই অক্ষ বরাবর আর একটা অবরোধ দিয়ে দিছেন। মানে এটা এখন কি হবে, এটা না বাড়বে না কমবে, না বাড়বে না কমবে, যে এই জিনিসটা দেখতেছেন না, এইটা না বাড়বে না কমবে। এখানে হলো আমাদের এই সেই কোণাটা আছে। তো এই কোণাটা এখন কি করতে পারবে, কোনো জায়গাতে যেতে পারবে না, একদম স্থির হয়ে গেছে। তাহলে তার স্বাধীনতার মাত্রা কত, 0, যেহেতু একদম স্থির সে, তার গতি সম্পাদনের সম্ভবই না, এই কারণে তার স্বাধীনতার মাত্রা হয়ে গেছে এখন কত, 0। আগে ছিল একদম 2, এখন হয়ে গেছে 0। তো দেখেন আমাদের ঘটনা কি হচ্ছে, ঘটনা হলো আমাদের প্রথমে স্বাধীনতার মাত্রা ছিল 2, এরপরে আমরা এখানে কতগুলো অবরোধ লাগাইছিলাম, একটা অবরোধ লাগাইছি। তো সেখান থেকে আপনি 1 বিয়োগ দেন, দিলে কত পাইবেন, 1 পাইতেছেন। সেই 1 দেখেন তো, যখন একটা অবরোধ অবরোধ লাগানো হয়েছিল স্বাধীনতার মাত্রা 1 হয়ে গেছিল, তো আপনার স্বাধীনতার মাত্রা থেকে 1 বাদ দিছি, তো 1 পাইছি। বলতে এখানে কি হচ্ছে, যে আমাদের যে অবরোধ, অবরোধ ছাড়া স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা বিয়োগ অবরোধ সংখ্যা, অবরোধ সংখ্যা, এই কাজটা করতেছি। করলে আপনি প্রকৃত যে আপনার প্রকৃত যে স্বাধীনতার মাত্রা থাকবে সেটা পেয়ে যাবেন। এখানে আপনার কি করতে হবে, অবরোধ ছাড়া যে আমাদের স্বাধীনতার মাত্রা ছিল সেটা থেকে কতগুলো অবরোধ লাগাইছেন সেটা বিয়োগ দিলে আপনি প্রকৃত অবরোধ, দুঃখিত, প্রকৃত স্বাধীনতার মাত্রা পেয়ে যাবেন।
যেমন এই যে এটার ক্ষেত্রে চিন্তা করেন, এইটার ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্র একটা কণা ছিল, কি ছিল আমাদের দুইটা ছিল। অবরোধ কতগুলো লাগাইছি, অবরোধ লাগাইছি হলো দুইটা, তো আমাদের কি হয়ে গেছে জিরো পাইবো। এখানে আমাদের কি ছিল স্বাধীনতার মাত্রা জিরো ছিল, তো এখানে আমরা কত পাচ্ছি জিরো। এটা হয়ে গেল। আপনি এখন আরেকটা চিন্তা করেন, ধরুন আপনার এইটা, এইখানে একটা কণা এবং এইখানে একটা কণা আছে, তো আপনার এইখানে যে মোট স্বাধীনতার মাত্রা কত, এখানে হলো 4, এর জন্য দুইটা এবং এর জন্য হলো আপনার দুইটা লাগবে, মোট 4। এখন আপনি একটা অবরোধ লাগাই দেন, কতগুলো লাগাইছেন, একটা লাগাইছেন, তো একটা এইরকম যে এটার সাথে মিলান, একটা অবরোধ লাগাইলে আমাদের স্বাধীনতার মাত্রা 2 থেকে 1 হয়ে যায়। তো এইটার যে অবরোধ, এইটা হলো আমাদের 1 আর এইটার 2, তো মোট হলো 3টা। ছিল 4টা, অবরোধ লাগানোর পর কয়টা হয়েছে, 3টা হয়েছে। এবং এটার সাথে ই করেন, এই সূত্রটা ফেলেন, আমাদের অবরোধ লাগাইছিলাম একটা, সেই একটা বাদ দিলে কত হয় 3, তো দেখছেন মিলে গেছে। আবার কি করেন, আরেকটা লাগানো অবরোধ, এখান থেকে আমরা আরেকটা অবরোধ লাগাইছি। ওকে, অবরোধ লাগালে এখন কি হবে দেখেন, আপনার ছিল হলো 4টা, অবরোধ এখন কয়টা, 2টা, মোট 2টা। কিভাবে আসে লজিক্যালি চিন্তা করেন, তো প্রথমে যে এইটা ছিল, এইটার মতো করে 2টা ছিল একটা হয়ে গেছে, তাই না, 2টা ছিল এখন একটা, এটাও এটার মতো অবস্থায় পড়ে গেছে। ও একটা বৃত্ত বরাবর গতি সম্পাদন করতে পারবে, থিটার মাধ্যমে ওর অবস্থা আমরা শনাক্ত করতে পারবো, ওর জন্য একটা, তো সমান সমান কতগুলো পাবো, মোট 2টা পাবো। তো দেখেন এইটার সাথে এটা মিলে গেছে, এই সূত্র প্রয়োগ করলে আমরা 2 পাই, আবার যদি লজিক ব্যবহার করি তারপরে আমরা 2 পাই। এখানে আরো একটা অবরোধ লাগান, ওকে, আর একটা অবরোধ লাগাই, তাহলে প্রথমে ছিল 4টা, অবরোধ কতগুলো হয়েছে, এখন 3টা হয়েছে, স্বাধীনতার মাত্রা কত 1। তো এখন কি করতে পারে, বেচারারা একসাথে এইভাবে জাস্ট দুইজন একসাথে ঘুরতে পারবে, এখন দুইজন একসাথে ঘুরতে পারবে, এছাড়া কিছু করতে পারবে না, একটা বৃত্ত বরাবর তারা গতি সম্পাদন করতে পারবে। তো সেক্ষেত্রে তাদের স্বাধীনতার মাত্রা 1 হবে, এটা হলো লজিক্যালি আমরা 1 পাইতেছি, আর এখানে আমরা হিসেব করে কি পাইতেছি 1 পাইতেছি। তো মূলত আমাদের ঘটনা কি হচ্ছে, আমাদের যে দ্বিমাত্রিক ব্যবস্থায় যে অবরোধ ছাড়া স্বাধীনতার মাত্রা ছিল, সেইটা ছিল আমাদের 2n। আর অবরোধ সংখ্যাকে যদি আমরা কি চিন্তা করি, কে চিন্তা করি, তাহলে যে স্বাধীনতার মাত্রার যে সূত্রটা পাবো সেটা হলো পাবো এরকম, স্বাধীনতার মাত্রা। এটা হলো আপনার দ্বিমাত্রিক ব্যবস্থার জন্য। আচ্ছা, এরকম আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা পাইছিলাম, তাই না, যে আমরা সেটা ছিল হলো Cn। আপনি চাইলে ভিডিওটা সামনের দিকে নিয়ে দেখতে পারেন, আমরা পাইছিলাম Cn। তো সেই একই লজিক এই ক্ষেত্রে ব্যবহার করা যায়, আপনি যতগুলো অবরোধ লাগাবেন আপনার স্বাধীনতার মাত্রা ঠিক ততগুলো কমবে। যেমন এই যে এই ক্ষেত্রে এতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তো যখন আপনার ত্রিমাত্রিকে যাবেন তখন 3n থেকে আপনার সেই অবরোধ সংখ্যা বাদ দিলে আপনি পাবেন স্বাধীনতার মাত্রা। এই যে এরকম। হয়তো ভাবতে পারেন যে এইখানে আমি কিভাবে এইটা আসলাম, এইটা না এসে। তো আমাদের প্রথমে বলে নিয়েছি আমাদের বোর্ড দ্বিমাত্রিক, আমরা এখানে 3 মাত্রা কল্পনা করতে মানে ওইরকম ভাবে আমরা দেখাতে পারবো না, দেখানো সম্ভব হলে দেখানো যাইতো। এই লজিকটা খাটায় আপনি এখানে এইভাবে আসতে পারেন, আমাদের বইও এটা দেওয়া আছে। যদি এখান থেকে তেমন অঙ্ক আসে না, তবে জেনে রাখা ভালো।